বহুল প্রতীক্ষার পরে ব্যান্ড মেলাম মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি তেলুগু রোমান্টিক কমেডি ফিল্ম। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় একটা ছেলে ফাঁকা একটা মাঠের মধ্যে এসে অনেক জোরে জোরে কান্না করছিল। ছেলেটার নাম গিরি। ও এইখানে কেন এইভাবে কান্না করছে সেটা জানতে হলে আমাদেরকে যেতে হবে আরও 25 বছর পেছনে। গিরির দাদা ছিল গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি। তবে গ্রামের প্রত্যেকটা মানুষই তাকে ভালোবাসত এবং তিনিও গ্রামের সবাইকেই ভালোবাসত। গ্রামের মানুষদের যখন যা প্রয়োজন ছিল সেটা ওর দাদার কাছে সে চাইলেই সেটা দিয়ে দিতেন তিনি। আরও 25 বছর আগে গিরির বাবা এবং তার মায়ের পরিচয় হয়। গিরির মা ছিল মধ্যবিত্ত ফ্যামিলির, আর গিরির বাবা অনেক ধনী মানুষের ছেলে। এক পর্যায়ে ওরা দুজনে মেলামেশা করতে করতে একে অপরকে ভালোবেসে ফেলে। গিরির দাদা অবশ্য ব্যাপারটা মেনে নিয়েছিল এবং ওদের বিয়ে দিয়ে দিয়েছিল। তারপরেই জন্ম হয় গিরির। ওর সাথে ওর এক মামাতো বোনেরও জন্ম হয়। দুজনের একদিনে এক সময়ে জন্ম হয়েছিল। মেয়েটার নাম রাখা হয়েছিল রাজি। এরপর হঠাৎ করে একদিন গিরির বাবা ওর মামাকে বলে, ওদের দুজনের জন্মই শুধু একদিনে হয়নি, ওরা দুজনে একে অপরের জন্যই জন্মেছে। এর জন্য ওরা যখন বড় হবে তখন ওদের দুজনকে আমরা বিয়ে দিয়ে দিব। এই কথাটা শুনে আবার খানিকটা শক খেয়ে গিয়েছিল ওর মামা, কারণ তিনি ছিলেন গরিব মানুষ আর গিরির বাবা ছিলেন অনেক ধনী। এই জন্যই রাজির বাবা প্রথমে খানিকটা ইতস্তত বোধ করলেও পরে রাজি হয়ে গিয়েছিলেন। ওদের দুজনের বিয়ে দেওয়ার ফয়সালা করা হয় সেই দিনই। এরপর ওরা দুজনে আস্তে আস্তে বড় হতে থাকে। সবসময় ওরা দুজনে একসাথেই থাকতো। খেলাধুলা মজ মাস্তি সবসময় ওরা একসাথেই করত। এদিকে গিরির বাবা ছিল ওর দাদার মতোই। মানুষের যখন যা প্রয়োজন হতো তাকে বললেই তিনি দিয়ে দিতেন। এমন একদিন গিরির মামা চলে আসে ওর বাবার কাছে আর বলে, আমি রাইস মিল দিতে চাই ভাই, এর জন্য আমার কিছু টাকার প্রয়োজন। তখন ওনাকে আর অন্য কোনো প্রশ্ন না করেই গিরির বাবা প্রয়োজন মতো টাকা দিয়ে দিয়েছিল। এই টাকাটা দিয়ে রাজির বাবা ওর নামে একটা রাইস মিল করে। ওনার ব্যবসা এখন ভালোই চলছিল। আর এদিকে সবসময়কার মতো মানুষজনকে সাহায্য করেই যাচ্ছিল গিরির বাবা। এরকম করতে করতে একসময় ওনার ধন সম্পদ প্রায় শেষের দিকে চলে আসে। আর অন্যদিকে রাজির বাবা এখন অনেক ধনী হয়ে গেছে। এমনকি গিরির বাবার অনেক ঋণও হয়ে যায়, আর ঠিক এ কারণেই তার বাড়িটাও নিলামে ওঠে। নিলামে ওনার বাড়িটা দামাদামি হচ্ছিল। তখন ওনার থেকে পারমিশন নিয়ে রাজির বাবা সেই বাড়িটার বিট করে আর কিনে নেয়। নিজের শেষ সম্বল বাড়িটাও নিলামে বিক্রি হয়ে যাওয়াতে গিরির পরিবার এখন ছোট্ট একটা বাড়িতে এসে ওঠে। ওদের এখন এমন খারাপ অবস্থা হয়ে যাওয়াতে রাজির বাবা ওদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। আসলে গিরির পরিবারের জন্যই যে আজকে ওনার এত ভালো অবস্থা সেটা যেন তিনি মানতেই চান না। এখন গিরির সাথে রাজির মেলামেশাও তিনি একদমই পছন্দ করতেন না। ওরা দুজনে আগের মতো একসঙ্গে খেলাধুলা করতে থাকলেও এটাতে সবসময় বাধা দিতে থাকে রাজির বাবা। এভাবেই ওদের দিন কাটতে থাকে। তবে রাজি লুকিয়ে লুকিয়ে গিরির সাথে দেখা করত আর একসঙ্গে খেলাধুলা করত দুজনে। এভাবেই পার হয়ে যায় আরও কয়েক বছর। এখন ওরা ক্লাস 10-এ উঠে গেছে। রাজি ছিল পড়াশোনায় অনেক ভালো, অন্যদিকে গিরি একদমই পড়াশোনা করতে চাইতো না। বলা যায় রাজি ছিল ফার্স্ট গার্ল আর গিরি ছিল একদম লাস্ট বয়। কিন্তু এসব ব্যাপার স্যাপার ওদের দুজনের সম্পর্কের মধ্যে একদমই বাধা হয়ে দাঁড়াতো না। দুজনে অবশ্য একে অপরকে ভালোবাসে, কিন্তু সেটা একে অপরকে বলেনি এখনও। কিন্তু ওদের দেখেই বোঝা যায় যে একে অপরের প্রতি ওদের ফিলিংস রয়েছে। আর বড় হলে যে ওদের দুজনের বিয়ে দেওয়া হবে এই কথাটা ছোটবেলায় যে ওদেরকে নিয়ে বলা হয়েছিল এটা ওরা দুজনেই জানে। স্কুলে গিয়ে গিরি যদি কোনো মেয়ের সঙ্গে একটু হেসে কথা বলে সেটাও সহ্য করতে পারত না রাজি। এভাবে পার হয়ে যায় আরও কিছুদিন। হঠাৎ করে একদিন গিরির মোটরসাইকেলে করে যখন রাজি আসতেছিল তখন ওর বাবা ব্যাপারটা দেখে ফেলে, আর এতে খানিকটা রাগান্বিত হয়ে যায়। এজন্য বাবা রাজিকে ডেকে ব্যাপারটা বলে। সাথে জানায়, গিরির তো কোনো ভবিষ্যৎ নেই, তাহলে তুই কেন ওর সাথে পড়ে আছিস? এমনকি ও তো 10ও পাশ করতে পারবে না। এগুলো শুনে রাজি বলে, অবশ্যই সে 10 পাশ করবে, আর যদি পাশ করে তাহলে কি হবে বলো? বাবা তখন বলে, যদি সে 10 পাশ করেই তাহলে তোদের দুজনের বিয়ে দিয়ে দেব আমি, যা কথা দিলাম। পরদিন স্কুলে সেই টিফিন খাওয়ার সময় গিরিকে ব্যাপারটা জানায় রাজি। প্রথমে এটা শুনে তো ব্যাপারটা একদমই সিরিয়াসলি নেয় না গিরি। তারপর ওকে অনেক করে বোঝানোর পরে ব্যাপারটা বোঝাতে সক্ষম হয় রাজি। গিরি এবার পণ করে বসে যে সে অনেক ভালো করে পড়াশোনা করবে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে সে পাশ করবে। এরপর থেকে গিরি খুব ভালোভাবেই পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতেই চলে আসে ওদের পরীক্ষা। খুব ভালোই পরীক্ষা দেয় গিরি। আরও কিছুদিন অপেক্ষা করার পরে তাদের রেজাল্টের দিন চলেই আসে। কিন্তু যখন রেজাল্ট শিটটা গিরি হাতে পায় তখন ওর চোখ যেন একদম কপালে উঠে যায়, কারণ টোটাল 600 নাম্বারের মধ্যে গিরি পেয়েছে মাত্র 49 নাম্বার। এই ব্যাপারটা সে যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সে তো ভালোই পরীক্ষা দিল, তাহলে এত কম নাম্বার সে কীভাবে পেল? প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে ফেল করে গিরি। আর অন্যদিকে জেলার মধ্যে প্রথম হয়েছে রাজি।
গিরি এবং তার বন্ধু বসে যখন রেজাল্ট শিটটা দেখতেছিল তখনই ওই জায়গা দিয়ে যাচ্ছিল রাজির বাবা। সে যখন গিয়ে গিরির রেজাল্টটা জানতে পারে তখন ওকে নিয়ে অনেক মজা করতে থাকে। এইসব কিছু বলে সেখান থেকে চলে যায় রাজির বাবা। তারপর রাত্রেবেলাতে গিরির বাড়িতে চলে আসে রাজি, আর ওকে এটা ওটা শোনাতে থাকে। তুমি আমাকে পাওয়ার জন্য এটুকু করতে পারলে না? আসলে তোমাকে দিয়ে কিছুই হবে না। এখন আমি কলেজে চলে যাব আর তুমি এখানে পড়ে পড়ে পচবা। এই কথাগুলো শুনে আবার অনেক রাগান্বিত হয়ে যায়, এই জন্য সে অনেক কথাও শুনিয়ে দেয় রাজিকে। তখন রাজি সেখান থেকে অভিমান করে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায় আমার সঙ্গে তুমি আর কথা বলার চেষ্টা করবে না। ওরা দুজনে যখন ছাদের উপর এইসব কথাগুলো বলছিল তখন নিচ থেকে গিরির মা বাবা কথাগুলো শুনে ফেলে। তখন মা গিরির জন্য খানিকটা চিন্তিত হলেও বাবা বলে, ছোটবেলা থেকেই গিরি মিউজিশিয়ান হবে এটা আমি জানতাম, তো সে সেটাই করুক। এরপর কেটে যায় আরও কয়েক বছর। দেখা যায় একটা বিয়ে বাড়িতে গান বাজনা করছিল গিরি এবং তার দলবল। আসলে সে একটা ব্যান্ড বানিয়ে ফেলেছিল। ওর ব্যান্ডে থাকা লোকগুলো আবার সব ছিল আজব আজব ক্যারেক্টার। ওদের সঙ্গে পরিচিত হওয়া যাক। গিরির ব্যান্ডের প্রথম মেম্বারের নাম নরেশ। একদিন রাত্রেবেলাতে সে টিভিতে একটা ইমোশনাল সিন দেখছিল এবং গিটার বাজানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ওর দরজায় কেউ একজন কড়া নাড়ে। দরজাটা খুলেই নরেশ দেখতে পায় ওর কাজিন কবিতা এসেছে। আসলে ছোটবেলাতেই নরেশ এবং কবিতার বিয়েটা ফিক্স করা হয়েছিল। বাহিরে ওই সময়টায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তখন কবিতা ঘরের মধ্যে সেই নরেশকে একটা চিঠি ধরিয়ে দেয় আর বলে পরশুদিন আমার একটা পরীক্ষা আছে, কিন্তু আমার বাবা মা কোনোভাবেই সেই পরীক্ষাটা আমাকে দিতে দিবে না। এখন কি করা যায় বলো তো? তখন ওকে একটা বুদ্ধি দেয় নরেশ। আমি তোমাকে কালকে একটা ঘুমের ঔষধ দিব, সেটা কালকে সন্ধ্যাবেলাতে তুমি তোমার বাবা মাকে খাইয়ে দেবে। তারপর রাত্রেবেলাতে ওনারা যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি বের হবে। আমি নিজে গিয়ে তোমাকে পরীক্ষার জায়গায় রেখে আসব। এই বুদ্ধিটা শুনে তো খুব খুশি হয়ে যায় কবিতা। পরদিন নরেশ যেভাবে বুদ্ধিটা দিয়েছিল ঠিক সেইভাবেই কাজ করে কবিতা, আর বের হয়ে আসে বাড়ি থেকে। তখন নরেশ ওকে বাইকে করে নিয়ে কবিতার এক বান্ধবীর মেসের কাছাকাছি এসে রেখে যায়। চলে যাওয়ার সময় কবিতা ওকে আরেকটা চিঠি দিয়ে বলে, এটা তুমি আগেই খুলবে না, কিন্তু যখন গ্রামে পৌঁছবে তখন এই চিঠিটা তুমি খুলবে। আসলে এটা হচ্ছে তোমার জন্য লাভ লেটার। কবিতার মুখে এমন কথা শুনে তো অনেক খুশি হয়ে গিয়েছিল নরেশ। তারপর কবিতাকে সেখানে রেখে চিঠিটা পকেটে করে নিয়ে আবারও গ্রামে ফিরতে থাকে। গ্রামের ভেতরে যখন চলে আসে তখন একটা ব্রিজের ওপরে গিয়ে সেই চিঠিটা পড়তে থাকে। এটা পড়ে এত বড় ধাক্কা খায় যে মোটরসাইকেল থেকে পানির মধ্যে পড়ে যায় নরেশ। পানির স্রোতে ভাসতে ভাসতে সেই চিঠিটা পড়ছিল। সেখানে এমনটা লেখা ছিল, আমি একটা ছেলেকে ভালোবাসি, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বাড়িতে আমি বলেছিলাম কিন্তু তারা মানেনি, এর জন্যই তোমার সাহায্য নিয়ে আমি পালালাম সেই ছেলেটার সঙ্গে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে এই চিঠিটা পড়ার কারণেই এত বড় ধাক্কা খেয়ে গিয়েছিল যে সে বাইকটা নিয়ে পড়ে গিয়েছিল পানিতে। পরদিন সকালবেলাতে একটা জায়গায় মন খারাপ করে বসেছিল নরেশ। তখন সেখানে বাইক নিয়ে চলে আসে গিরি। কবিতার বাড়ির সামনে এত লোকজন দেখে নরেশকে জিজ্ঞেস করলেও সে কিছুই বলে না। তখন অন্য একজনের থেকে জানতে পারে যে কবিতা একটা ছেলের সঙ্গে পালিয়েছে নরেশকে রেখেই। এরপর ওকে বাইকে উঠিয়ে নিয়ে যেতে থাকে। তার পরপরই দেখানো হয় ওদের ব্যান্ডের দ্বিতীয় মেম্বারকে। ছেলেটার নাম দীনেশ। সে স্যাক্সোফোন বাজাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ওর বাবা ওর কাছে আসে এবং ওকে জিজ্ঞেস করে, আমার একটা মহিষকে কি তুই দেখেছিস? দীনেশ জানায় যে সেটা বিক্রি করেই তো আমি এই স্যাক্সোফোনটা কিনেছি। তখন ওর বাবা অনেক রাগান্বিত হয়ে যায় ছেলের ওপর, আর আজকে থেকে মহিষ দেখাশোনা করার যে লোকটা ছিল তাকে বাদ দিয়ে দেয় বাবা। এখন থেকে সব কাজকর্ম দীনেশকেই করতে হবে। এই জন্য সে মহিষের দুধ দহন করছিল। ঠিক তখনই সেখানে চলে আসে গিরি এবং নরেশ। তারা এত জোরে হর্ন বাজিয়েছিল যে সব দুধ ফেলে দিয়েছিল দীনেশ। তারপর ওরা তিনজনে গাড়ি করে আবার যেতে থাকে। ওদের তৃতীয় ব্র্যান্ড মেম্বার হচ্ছে আঞ্জাইয়া, আর ওদের একমাত্র মেয়ে মেম্বার হচ্ছে দেবী। আসলে ওদের সবার মধ্যে গায়িকা এবং লেখিকা ছিল এই দেবী। আঞ্জাইয়া আবার মনে মনে দেবীকে ভালোবাসত। দেবীর মনেও অবশ্য ওর জন্য ফিলিংস ছিল। কিছুক্ষণের মধ্যে ওরা তিনজন চলে আসে এদের সঙ্গে দেখা করে। তারপর ওরা চারজন মোটরসাইকেলে ওঠে আর ওদের পিছু পিছু আসতে থাকে সাইকেল নিয়ে দেবী। একটা জায়গা থেকে ওরা গানের রিকোয়েস্ট পেয়েছিল, সেটার জন্য কিছু টাকাও পেতে চলেছে ওরা। কিছুক্ষণের মধ্যে ওরা একটা হাসপাতালে এসে পৌঁছে। যে লোকটা ওদেরকে ডেকেছিল তার বাবার অনেক খারাপ অবস্থা, আর তার ইচ্ছা ছিল তিনি ভালো একটা গান শুনবেন মারা যাওয়ার আগে। এর জন্যই ওদেরকে ডাকা হয়েছিল। তারপর ওরা পাঁচজন শুরু করে তাদের মিউজিক। প্রথমে তো খুব ভালোই বাজাচ্ছিল ওরা, তারপরে এত খারাপ বাজাতে শুরু করে যে এক পর্যায়ে যেটা কোনোভাবেই আর নিতে পারছিল না সেই বৃদ্ধ লোকটা, আর এক পর্যায়ে সে মারা যায়। এই ব্যাপারটা তোর পরিবারের লোকজন তো কান্নায় ভেঙে পড়ে, আর ওরা পাঁচজন তো অনেক চিন্তায় পড়ে যায় যে তাদের জন্যই মনে হয় মারা গেল সেই বৃদ্ধটা। তারপরে বাহিরে এসে সেই বৃদ্ধ লোকটাকে গাড়িতে তোলার পরে তাদের ছেলে দেখা করতে আসে ওদের সাথে।
ওদের সাথে ডিল হয়েছিল 1,000 টাকার, কিন্তু ওদেরকে 3,000 টাকা ধরিয়ে দেয় সেই লোকটা। সাথে বলে, বাবা অনেক দিন ধরে অনেক কষ্টে ছিল, আজকে তোমরা তাকে মুক্তি দিয়েছ। তখন ওদের আর বুঝতে বাকি থাকে না যে নিজের বাবার কষ্ট হচ্ছে, এর জন্যই ওদের বাজে গান শুনিয়ে মেরে ফেললো তারা বাবাকে। এটাতে ওরা খানিকটা মন খারাপ করে, কারণ তারা তো গান গায় মানুষের ভালো লাগার জন্য। এরপর সেখান থেকে ওরা যে টাকাটা পেয়েছিল সেই টাকা দিয়ে লাল পানি কিনে চলে আসে সুন্দর একটা জায়গায়। সেখানে এসে ওরা 5 জন লাল পানি খেতে থাকে। দেবী আবার ওদের জন্য মাংসও রান্না করে এনেছিল। এটা যখন খায় গিরি তখন ওর রাজির কথা মনে পড়ে। মাংসটা একদম রাজি যেমন রান্না করতো ঠিক তেমন। তখন দেবী বলে, রেসিপিটা একই এবং মশলাও একই ব্যবহার করা হয়েছে, এর জন্য এর স্বাদটাও একই। এই ব্যাপারটা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় গিরি। রাজি যে ওকে কীভাবে ইগনোর করেছে এইগুলো ওর চোখের সামনে ভাসতে থাকে। যেদিন গিরি ফেল করেছিল টেনে, সেদিন থেকে ওকে একদমই আর দেখতে পারে না রাজি। গিরির রাজির সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করলেও কিছুতেই ওকে পাত্তা দিচ্ছিল না রাজি। এগুলো চিন্তাভাবনা করার পরে গিরির মনে পড়ে যায় যে আগামীকালকে তো রাজির জন্মদিন, এর জন্য ওর সাথে আজকেই কেক কাটতে চায় গিরি। কিন্তু বন্ধুরা বলে যে তুই একদমই পারবি না। তখন বন্ধুদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় গিরি এবং রাত্রেবেলাতে সবাইকে নিয়ে চলে আসে রাজির বাড়ির সামনে। তারপর ওদের গায়ের উপরে পা দিয়ে উঠে যায় দেয়ালটার উপরে। আস্তে আস্তে যায় রাজির রুমে। দেখতে পায় সে শান্তির ঘুম ঘুমাচ্ছে। অনেকক্ষণ ওর দিকে এইভাবে তাকিয়ে দেখতে থাকে গিরি। তারপর ওকে আস্তে আস্তে ডাক দিয়ে উঠায়। রাজি চিল্লাতে পারে এটা ভেবে ওর মুখটা চেপে ধরে গিরি। তখন এই অবস্থাতে গিরিকে ওখানে দেখে রাগান্বিত হয়ে যায় খানিকটা রাজি এবং গিরিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু গিরি বলে, তুমি এই কেকটা কাটবে, তারপর আমি তো এখান থেকে যাব। রাজি যখন কেকটা কাটতে যাবে ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে। ফোনটা আবার উঠায় গিরি। শুনতে পায় ফোনের ওপার থেকে একটা ছেলে রাজিকে বার্থডে উইশ করলো। তার পরপরই রাজি আবার তার ফোনটা নিয়ে ওই ছেলেটার সঙ্গে কথা বলে হেসে হেসে। ব্যাপারটা একদমই পছন্দ হয় না গিরির। তারপর কেকটা কাটে রাজি। গিরির রাজিকে 1 পিস খাইয়ে দেয় আর তাকেও 1 পিস খাইয়ে দিতে বলে, কিন্তু কোনোভাবেই সে গিরিকে খাওয়াবে না বলে জানায়। গিরিও তো নাসরবান্দা, এখান থেকে কেক না খেয়ে সে কোনোভাবেই যাবে না। এরকম করতে করতে কেটে যায় কিছুক্ষণ। তারপর রাজির বাবা ওকে উইশ করার জন্য এসে ওর দরজায় টোকা দেয়। তখন অন্য কোনো উপায় না থাকায় গিরিকে কেকটা খাওয়াতেই হয় রাজির। আর এটাতে বন্ধুদের সাথে শর্তে জিতে যায় গিরি। পরদিন সকালবেলাতে গিরি যখন তার বন্ধুদের সাথে গল্পগুজব করছিল ঠিক তখনই আরেকজন এসে তাদেরকে জানায় নরেশের কাজিনকে গতকাল রাত্রে খুঁজে পাওয়া গেছে। আর আজকে নরেশের সাথে জোর করে কবিতার বিয়ে দিচ্ছে তার পরিবারের লোকজন। এই কথাটা শোনা মাত্র ওরা সবাই বেরিয়ে পড়ে নরেশের সেই বিশেষ অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই চলে আসে সেখানে। এসে দেখতে পায় নরেশ এবং কবিতার বিয়ের রিসিপশন চলছে। গিরি তো সরাসরি উঠে যায় স্টেজে এবং নরেশকে ধরে নিয়ে চলে আসে বাহিরে। তারপর ওকে বলতে থাকে, মেয়েটা তোকে ধোকা দিয়ে আরেকজনের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আর তুই কেন তাকে বিয়ে করছিস? তখন নরেশ বলে, কবিতা তো পালিয়েছিল তার প্রেমের জন্য, আর আমিও তোকে ভালোবাসি। যদি কোনোদিন তুই কাউকে সত্যিকারের ভালোবেসে থাকিস তাহলে তুই বুঝতে পারবি আমার সিচুয়েশন। ওরা সবাই মিলে নরেশকে বোঝালেও কোনোভাবেই সে বুঝতে চায় না। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে কবিতা এসে বাহিরে বমি করতে শুরু করে। এতে আর ওদের বুঝতে বাকি থাকে না যে এই কয়েকদিনই কবিতা প্রেগনেন্ট হয়ে গেছে সেই ছেলেটার সঙ্গে। কিন্তু তারপরেও যেন কিছুই বুঝতে চাইছিল না নরেশ। এই বিয়েতে সে যেন খুবই খুশি। ওর হবু বউ যে অন্যজনের দ্বারা প্রেগনেন্ট হয়েছে এটাতেও সে মেনে নিয়েছে। তখন গিরির অন্য 2 বন্ধুকে বলতে থাকে, রাজিও তো পড়াশোনা করতে শহরে গেছে, ওরও যদি কবিতার মতো এমন একই অবস্থা হয় তখন। এটা শুনেই ওরা 3 জনে বাইক নিয়ে চলে আসে সেই কলেজে। তারপর গিয়ে খুঁজতে থাকে রাজিকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে গিরি যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। গায়ের সাথে গা লাগিয়ে দুজনে পড়াশোনা করছিল। ওদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা হয়তো দুজনকে ভালোবাসে। ছেলেটার নাম রাজেশ। ওদের দুজনের এই অবস্থা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় গিরি এবং গিয়ে ওদের দুজনকে এটা ওটা বলতে থাকে। তখন উল্টো রাজি ঝেড়ে দেয় গিরিকে। আসলে গিরি যে তার জীবনে কিছুই করতে পারেনি এটা নিয়েও তাকে খোঁটা দেয় রাজি। ব্যাপারটাতে মন ভেঙে যায় গিরির। তারপর ওরা সবাই একটা জায়গায় এসে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে একটা লোক চলে আসে। ওদেরকে কিছু একটা বলতে চাইলে ওরা কোনো কথাই শুনছিল না আর ওকে সেখান থেকে চলে যেতে বলছিল। তখন দেবী অবশ্য সবাইকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং ওর কথা শুনতে চায়। লোকটা জানায় সে ম্যাঙ্গো মিউজিক চ্যানেল থেকে এসেছে। তারা বিভিন্ন রুরাল এরিয়াতে ট্যালেন্টেড সিঙ্গার খুঁজে বেড়ায়। রিসেন্টলি যে একটা অনুষ্ঠানে গান গাইছিল ওরা সেটা আবার কোনোভাবে এই লোকটা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর জন্যই ওদেরকে একটা চান্স দিতে চায় এই লোকটা। ওদেরকে তখন জিজ্ঞাসা করে, তোমাদের কি স্টুডিও আছে? আর সেখানে কি তোমরা সুন্দর করে একটা গান বানাতে পারবে?
যদিও ওদের কোনো স্টুডিও ছিল না, তারপর ওরা বলে যে হ্যাঁ আমাদের স্টুডিও আছে, গান বানানো কোনো সমস্যাই নেই আমাদের। সেই লোকটাও জানায় যে তোমাদের কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে শুধু একবার বলবে তোমরা। এটা বলেই সেখান থেকে চলে যায় সেই লোকটা। তখন ওরা সবাই তো চিন্তায় পড়ে যায়, কারণ ওই লোকটার মুখে ওদের প্রশংসা শুনে ওরা তো ভুলে বলেই ফেলেছে যে ওদের স্টুডিও আছে, কিন্তু আসলে তো ওদের কোনো স্টুডিওই নেই। আর স্টুডিও বানাতে গেলে কমপক্ষে 10 লক্ষ টাকার মতো প্রয়োজন। ওদের কাছে তো এক কানাকড়িও নেই। কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সবাই মিলে একটা প্ল্যান করে বসে আর শুরু করে দেয় গ্রামের মানুষের বিভিন্ন জিনিসপত্র চুরি। কারো মোটর চুরি করতো তো কারো সোনাদানা ডাকাতি করতো। এভাবে ওরা টাকা পয়সা জুটতে থাকে। কেটে যায় এভাবে কয়েকদিন। ওরা মোটামুটি 3 লক্ষ টাকার মতো জোগাড় করে ফেলেছিল। এখনও ওদের প্রয়োজন আরও 7 লক্ষ টাকা। যা যা চুরি করা যায় ওরা সবকিছুই তো গ্রামে শেষ করে ফেলেছে। এখন ওরা কি করবে? ওদেরকে যদি আরও চুরি করতে হয় তাহলে পাশের গ্রামে যেতে হবে, কিন্তু ওখানে যদি একবার ধরা পড়ে যায় তাহলে ওদের আর রক্ষে নেই। ওরা যখন এই ব্যাপার স্যাপার নিয়ে ডিসকাস করছিল ঠিক তখনই গিরির মা সেখানে চলে আসে আর গিরির হাতে ওনার গোছানো 5 লক্ষ টাকা ধরিয়ে দেয়। বলে ভালো করে স্টুডিও বানাস কিন্তু। মায়ের এই 5 লক্ষ টাকার পরে ওদের আরও 2 লক্ষ টাকা শর্ট। ঠিক তখন ওরা খেয়াল করে দেখতে পায় রাজির বাবা রয়্যাল এনফিল্ড গাড়ি চালিয়ে যাচ্ছিল পাশ দিয়েই। এটা দেখে ওরা ডিসাইড করে যে এটাতেই হবে, তাহলে ওদের 2 লক্ষ টাকা পেয়ে যাবে। রাজির বাবা যখন গাড়িটা তার গোডাউনের সামনে রেখে ভেতরে যায় ঠিক তখনই ওরা গাড়িটা চুরি করে এনে বিক্রি দেয় 2 লক্ষ টাকা দিয়ে। এরপর এক এক করে স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র কিনতে থাকে। সকল জিনিসপত্রই কেনা শেষ। তারপর সুন্দর করে মাঠের মধ্যে একটা স্টুডিওর জন্য ঘর উঠায়। ওদের স্টুডিওটাও কমপ্লিট। এবার মানুষকে গান শোনানোর জন্য ওরা প্রচারণা চালাতে থাকে। সবার কাছে লিফলেট বিতরণ করছিল। রাজির বাড়ির সামনে বড় করে একটা ব্যানারও টানায়। ব্যাপারটা দেখে রাজি অবশ্য খানিকটা খুশি হয়, কিন্তু ওর বাবা একদমই খুশি হতে পারে না। এরপর চলেই আসে সেই কাঙ্ক্ষিত দিনটা। গ্রামের প্রায় সকল মানুষই উপস্থিত হয় ওদের দেওয়ার সময়ে। সেখানে খুব সুন্দর একটা বক্তব্য দেয় গিরি। তারপর একটা নারিকেল ভেঙে তাদের স্টুডিওটা উদ্বোধন করতে যায়। ঠিক তখনই নারিকেলটার একটা অংশ গিয়ে একটা দিয়াতে লাগে। সেটা পড়ে গিয়ে আগুন ধরে যায় স্টুডিওর মধ্যে। এক এক করে ওদের স্বপ্নের স্টুডিওর মধ্যকার সবকিছু পুড়তে থাকে। ওরা চেয়েও কোনো কিছুই আগুনের হাত থেকে বাঁচাতে পারে না। ওদের পুরো স্টুডিওটা একদম পুড়ে ছারখার হয়ে যায়। গ্রামের মানুষরাও সেখানে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল, কারো কিছুরই করার ছিল না। সেখানে অবশ্য রাজির বাবার মন খানিকটা খুশিই হচ্ছিল, কিন্তু রাজি অনেক মন খারাপ করেছিল। তারপর রাজিকে সে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে বাড়ির উদ্দেশ্যে। রাজির চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে অনেক কষ্ট পেয়ে গেছে গিরির ভাগ্যটা এমন খারাপ হওয়াতে, কিন্তু তারও তো এখানে কিছুই করার নেই। তারপর এক পর্যায়ে তারা সেখান থেকে চলেও যায়। আর ওরা 5 বন্ধু সেখানে অনেক মন খারাপ করে বসে পড়ে। এরপর কেটে যায় কয়েকদিন। প্রতিদিনই লাল পানি খেয়ে শুধু ঘুমিয়ে থাকত গিরি। একদিন সকালবেলাতে গিরির বাড়িতে চলে আসে বাকি 4 জন বন্ধু। এসে ওকে এটা ওটা বোঝাতে থাকে। তারপর ওরা যখন সবাই মিলে বাইরে যাচ্ছিল ঠিক তখনই গিরির মা ওর বাবাকে বলতে থাকে, গিরি এবং রাজির বিয়ে তো ছোটবেলাতেই ফিক্স করা হয়েছিল। এখন আমি গিয়ে যদি বলি তাহলে আমার ভাই আর কোনোভাবেই না করতে পারবে না। কিন্তু গিরির বাবা একদমই বেইজ্জিত হতে চায় না ওখানে গিয়ে। এর জন্য তিনি কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ রাজির বাবা ছিল খুবই লোভী একজন লোক। সে তার মেয়েকে গিরির মতো এমন ছেলের হাতে কখনোই বিয়ে দেবে না। এটা সে গিরির মাকে বোঝানোর চেষ্টা করতে থাকলেও লাভ তেমন একটা হয় না। গিরির মা তার নিজের সিদ্ধান্তেই অটল। তিনি তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন তার ভাইয়ের বাড়িতে। ব্যাপারটাতে অবশ্য গিরিও খানিকটা খুশি হয়। এরপর ওরা সবাই মিলে ঢোল ঢালুক বাজিয়ে ধুমধাম করে চলে আসে রাজির বাড়িতে। এইসব কিছু দেখে খানিকটা রাগান্বিত হয়ে যায় রাজির বাবা, কিন্তু যেহেতু ওরা আত্মীয় ছিল এর জন্য কিছুই বলে না আর ওদেরকে ভালোভাবেই বসতে দেয় ঘরের মধ্যে। এখানে এসেও গিরির বাবা কোনোভাবেই রাজির হাতটা তার ছেলের জন্য চাইছিল না। অনেকক্ষণ এভাবে কাটার পর এক পর্যায়ে তিনি বলেই ফেলেন, গিরি আর রাজির বিয়ে তো ছোটবেলাতেই ফিক্স করা হয়েছিল। এখন তো রাজিরও পড়াশোনা শেষ হয়ে গেছে, তাহলে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিলেই তো হয়। এই কথাটা শুনে খানিকটা রাগান্বিত হয় রাজির বাবা, কিন্তু তারপরেও হাসতে হাসতে বলে, এটা কোনোভাবেই পসিবল নয়। কোথায় আমার মেয়ে একজন গ্র্যাজুয়েট আর কোথায় তোমার ছেলে একজন 10 ফেল। আমার ধন সম্পদ কত তোমার আইডিয়া আছে, কিন্তু তোমার তো কিছুই নেই। কোনোভাবেই আমি তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা দেব না। ছোটবেলাতে কি না কি বলা হয়েছিল সেটা নিয়ে এখন পড়ে থাকলে চলবে না। ওগুলো আমি একদমই মানি না। রাজির মা অবশ্য গিরির সঙ্গে ওর মেয়ের বিয়েটা দিতে চাইছিল, কিন্তু রাজির বাবার ওপরে তো কথা বলার মতো ওনার সাহস নেই। এসব কিছু শোনার পরে এক পর্যায়ে রাগান্বিত হয়ে গিরি বলে, মামা তুমি তোমার কথা থেকে নড়তে পারো না। আর একটা কথা, রাজি তো আমাকেই ভালোবাসে। সে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না।
তখন রাজিকে জিজ্ঞেস করা হয় যে সে গিরিকে বিয়ে করবে কিনা, কিন্তু গিরিকে অবাক করে দিয়ে রাজি সাফ সাফ জানিয়ে দেয় যে না, আমি কোনোভাবেই এই ছেলেকে বিয়ে করতে পারবো না। ও তো কোনো কাজকর্ম করে না এবং ওর কোনো ফিউচারও নেই। ওর সঙ্গে আমি আমার নিজের জীবনটাও নষ্ট করতে পারবো না। এই কথাটা শুনে মন ভেঙে যায় গিরির। ওরা সবাই অপমানিত হয়ে চলে আসে ওদের বাড়ি থেকে। কয়েকদিন পরের কথা, ওরা সবাই একটা ব্রিজের ওপরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ওদের কাছে ফোন দিয়ে চলে আসে সেই ম্যাঙ্গো মিউজিক চ্যানেলের লোকটা। ওরা সবাই তখন জানায় যে ওদের স্টুডিওতে কি হয়েছে। তখন লোকটা বলে, পৃথিবী থেকে একটা স্টুডিও আছে নাকি? তোমরা একদমই চিন্তা করো না, আমার বন্ধুর একটা স্টুডিও আছে। তোমরা শুধু ভাড়াটা দিবে, তাহলে আমি ওটা ম্যানেজ করে দিব তোমাদের জন্য। কিন্তু গিরিদের কাছে তখন একটা পয়সাও নেই, এর জন্য ওনার কাছে মাপছে সেখান থেকে চলে আসে বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বাড়িতে ব্যাংকের লোকজন আসে আর বাড়ির বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকে। এরা এখানে কেন এসেছে বা কী করছে এগুলো কিছুই বুঝতে পারছিল না ওরা কেউই। তখন গিরি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করে। ব্যাংকের ম্যানেজার জানায় এই বাড়ির ওপরে লোন করা আছে 5 লক্ষ টাকার মতো। কয়েকবার নোটিশ পাঠানো হলেও কোনো রেসপন্সই পাওয়া যায়নি। এর জন্য সামনের সপ্তাহে বাড়িটার নিলামে তোলা হবে। এই কথাটা শুনে তো গিরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারপর সে তার বাবা মাকে ডেকে জিজ্ঞেস করে। বাবা মা জানায় যে হ্যাঁ, লোন তো করা আছে, কিন্তু আমরা তো কোনো নোটিশ পাইনি। তখন বাবা গিরির মাকে বলে, সমস্যা নেই, তোমার গহনাগুলো বিক্রি করে আপাতত 5 লক্ষ টাকা দিয়ে দাও। মা তখন ওর বাবাকে অবাক করে দিয়ে বলে, গহনা তো অলরেডি সব বিক্রি করে দিয়েছি আমি। গিরির স্টুডিও করার জন্য 5 লক্ষ টাকা যে আমি দিয়েছিলাম সেটা ওই গহনা বিক্রি করা টাকাই ছিল। এটা শুনে ওরা সবাই চমকে যায়। তারপর অনেক করে ব্যাংকের ম্যানেজারকে বলে ওরা 2 মাসের সময় নেয়। এই 2 মাসের মধ্যে ওদেরকে 5 লক্ষ টাকা একবারে পরিশোধ করতে হবে। এই ব্যাপারটাতে ওরা সবাই চিন্তায় পড়ে যায়। এতগুলো টাকা ওরা কিভাবে ম্যানেজ করবে এত কম সময়ের মধ্যে। এরপর কেটে যায় আরও 1 সপ্তাহ। রাজির বাড়িতে বিভিন্ন সম্বন্ধও আসতে শুরু করেছে। সেগুলো সম্পর্কে গিরিকে তার বন্ধুরা বললেও সে বলে যে রাজি আর যাই করুক না কেন, সে কাউকে বিয়ের জন্য রাজি হবে না। এরকম চলতে চলতে হঠাৎ করে ওরা সবাই মিলে একটা কার্ড এনে গিরির সামনে রাখে। সেই কার্ডটা খুলে যেন গিরির মাথায় উল্টে যায়। ওর পায়ের নিচ থেকে যেন সকল মাটি সরে যায়। নাভিন নামের একটা ছেলের সঙ্গে রাজির বিয়ে ঠিক করা হয়েছে। 1 সপ্তাহ পরে ওদের বিয়ে। এটা শোনা মাত্রই গিরির মনটা ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কি করবে সে কিছুই বুঝতে উঠতে পারছিল না। তারপর হঠাৎ করে ওর মাথায় একটা বুদ্ধি আসে। আসলে বলা যায় যে জিদ চেপে গিয়েছিল যে রাজির আগেই সে বিয়ে করবে। কিন্তু এত তাড়াতাড়ি সে মেয়ে কোথায় পাবে বিয়ের জন্য? কেই বা তাকে মেয়ে দেবে? তখন সেখানে থাকা দেবীর দিকে তাকায় গিরি। সে যে খারাপ কিছু চিন্তা করছে এটা ভেবেই সেখান থেকে পালিয়ে যায় দেবী। তখন গিরি বলে, আমি তো দেবীকে বিয়ে করতে চাইনি, ও পালিয়ে গেল কেন? আমি তোকে বলতে চাইছিলাম যে তার পরিচিত এমন কেউ আসে কিনা। তারপর ওরা সবাই মিলে বেরিয়ে পড়ে গিরির জন্য একটা মেয়ে খুঁজতে। অনেক খোঁজাখুঁজি করতে থাকে, অনেকজনকে গিয়ে গিরির ছবিটাও দেখায়। এমনকি গিরির বিয়ের জন্য একটা লিফলেটও বানায় এবং সেটা বিতরণ করতে থাকে সবার মাঝে। তারপরও যেন কোনোভাবে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না গিরির সাথে বিয়ে দেওয়ার জন্য। এরকম করতে করতে চলে আসে রাজির বিয়ের দিন। খুব ধুমধাম করেই ওর বিয়ের কার্যক্রম হচ্ছিল। এদিকে সেদিন দুপুরবেলাতেই গিরির বন্ধুরা তাকে ফোন দিয়ে বলে, তোর জন্য একটা মেয়ে পেয়ে গেছি। আসলে এই মেয়েটাকে একটা বৃদ্ধ লোকের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছিল তার বাড়ির লোকজন। এর জন্যই সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। সে তোর ছবি দেখে তোকে পছন্দ করেছে। তখন গিরি ওই মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি করে মন্দিরে চলে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে অবশ্য গিরিও সেখানে গিয়ে পৌঁছে। দেখা যায় মেয়েটা মোটামুটি সুন্দরী আছে। আবার গিরিকে সামনাসামনি দেখেও মেয়েটার পছন্দ হয়েছে। তখন একটা পণ্ডিতকে এনে সেই বিয়ের কার্যক্রমটা শুরু করতে থাকে ওরা। ঠিক তখনই গিরির ফোনে রাজির কল আসে। এটা দেখে গিরি হাসতে হাসতে বলে, দেখ, আমি বিয়ে করতে যাচ্ছি, এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না রাজি, এর জন্য আমাকে ফোন দিয়েছে। এত ভাবসাব নিয়ে যখন ফোনটা ধরে তখন ফোনের অপারে রাজির বাবার কণ্ঠ শুনতে পায়। আসলে রাজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাবা সন্দেহ যে গিরি হয়তোবা উঠিয়ে নিয়েছে তার মেয়েকে। এই কথাটা শুনে মাথার সবগুলো তারই যেন ছিঁড়ে যায় গিরির। তারপর তাড়াহুড়ো করে এসে পৌঁছেছে রাজির বিয়ের ভেন্যুতে। এখানে আসার আগে গিরি তার বন্ধুদেরকে এক একজনকে এক এক জায়গাতে পাঠিয়েছিল রাজিকে খোঁজার জন্য। বিয়ের ভেন্যুতে এসেই গিরি তার মামাকে বলতে থাকে, আমি আগে থেকেই জানতাম রাজি আমাকে ভালোবাসে। আপনি ওকে অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছেন, এর জন্যই সে পালিয়েছে। আমার বন্ধুবান্ধবকে আমি পাঠিয়েছি ওকে নিয়ে আসার জন্য। ওকে নিয়ে আসার পর আপনার চোখের সামনে আমি ওকে বিয়ে করব। এগুলো বলতে থাকলে কিছুক্ষণের মধ্যে ওর বন্ধুরা সবাই চলে আসে আর জানায় তারা কোথাও খুঁজে পায়নি রাজিকে। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে সামনে আসে আর বলে, রাজিকে আপনারা একদমই খুঁজে পাবেন না, খোঁজা একদমই বৃথা। সে রাজেশ নামের একটা ছেলের সঙ্গে পালিয়েছে। কলেজে থাকাকালীন ওরা দুজনে একে অপরকে ভালোবাসত।
আপনি ওদের বিয়েটা মেনে নেবেন না, এর জন্য ওকে পালাতে হয়েছে। এই কথাটা শুনে গিরির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এতদিন রাজির সম্বন্ধে সে যা যা ভেবে এসেছিল সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল। আর রাজির বাবাও এখানে অনেক বেইজ্জতি হয় যে তার মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছে। এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে গিয়েছিল গিরি। এর জন্য একটা ধাবাতে গিয়ে লাল পানি খেয়ে পাগলামি করছিল। সে যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে ছোটবেলা থেকে যাকে ও বউ ভেবে এসেছে সে আজকে তাকে ধোঁকা দিয়ে অন্য ছেলের সঙ্গে পালালো। এভাবেই কেটে যায় কিছুদিন। এখন গিরির অবস্থা মোটামুটি আগের থেকে ভালো। তখন সে ভাবতে থাকে যে তারা মিউজিক ভিডিওটা করবে, এর জন্য আবারও টাকা গোছাতে চায় ওই স্টুডিও ভাড়া করার জন্য। ওরা সবাই মিলে গিয়ে গ্রামের অনেকজনের কাছে টাকা চায়, কিন্তু ওদেরকে একটা টাকাও কেউ দিতে রাজি হয় না। এটাতে অনেক মন খারাপ করে বাড়িতে চলে আসে গিরি। সোফার ওপরে এসে বসে থাকলে হঠাৎ করে সে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। তারপর বিশ্বাস করতে না পারে ফোন একটা ছবি ওঠায়, দেখতে পায় এটা তো রাজি। তারপরও বিশ্বাস হচ্ছিল না গিরির, এর জন্য বাবাকে ডেকে এনে বসিয়ে জিজ্ঞেস করে। বাবা বলে এটা তো রাজি আর সে খাবার খাচ্ছে। এই ব্যাপারটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় গিরি। রাজিকে গিয়ে এটা ওটা বলতে থাকে, তুমি তো এই বাড়িতে আসতে চাওনি, এর জন্যই রাজেশের সঙ্গে তুমি পালিয়েছিলে, তাহলে কেন তুমি এখানে এখন এসেছো? তখন বাবা মা ওকে বোঝাতে থাকে যে ছেলেটা রাজিকে ধোঁকা দিয়েছে, কিন্তু কারো কোনো কথাই যেন শুনছিল না গিরি, আর অনেক বাজে ব্যবহার করছিল রাজির সঙ্গে। তারপর অনেক রাগান্বিত হয়ে বাড়ি থেকে চলে যায় গিরি। তখনই ওদের বাড়িতে গ্রামের অনেক মানুষজন আসে। ওদের সবাইকে সাথে নিয়ে গিরির বাবা মা চলে আসে রাজির বাড়িতে। দুজনে মিলে রাজির বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে। ছোট মানুষ, না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে আমরা কি ওদের উপরে রাগ করে থাকতে পারি? কিন্তু কোনো কথাই যেন শুনতে চাইছিল না রাজির বাবা। যে মেয়ে ওনার মান সম্মান সবকিছু ডুবিয়েছে সেই মেয়ের সঙ্গে কোনো দিনও সম্পর্ক রাখতে চায় না ওর বাবা। এই জন্য এখান থেকে ওদেরকে হতাশ হয়ে ফিরতে হয়। সেদিন রাত্রেবেলাতে গিরি যখন বাড়িতে ফিরে তখন দেখতে পায় রাজি ওর বিছানাতেই ঘুমিয়ে আছে। তখন ওকে ডেকে জাগায় এবং নিচে শুতে বলে। রাজির সঙ্গে একদমই জঘন্য আচরণ করছিল গিরি। অন্য কোনো উপায় না থাকায় রাজিও কিছুই বলতে পারছিল না, আর ওকে নিচেই ঘুমিয়ে পড়তে হয়। পরদিন সকালবেলাতে গিরি যখন গ্রামের মধ্যে ঘুরতেছিল তখন গ্রামের অনেকেই বলাবলি করছিল যে নরেশ আর কবিতার মতো হয়তোবা গিরি এবং রাজিরও বিয়ে দিয়ে দিবে ওদের বাবা মারা। এই কথাগুলো শুনে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল গিরি। এরপর যখন বাড়িতে আসে তখন দেখতে পায় ওর মা রাজিকে নিয়ে রান্না করছে। এটাতে গিরির রাগ তো আরও অনেক গুণে বেড়ে যায় এবং মাকে ডেকে এনে এটা ওটা বলতে থাকে। তখনই দেখা যায় সেখানে একটা পোস্টমাস্টার এসেছে। রাজির জন্য একটা চিঠি আছে। তারপর সেটা পড়ে জানা যায় রাজির পাশের গ্রামের ব্যাংকটাতে চাকরি হয়ে গেছে। এটাতে অনেক খুশি হয়ে যায় গিরির মা। দেখতে দেখতেই চলে আসে রাজির জয়নিং ডে। সকালবেলাতে গিরিকে তার মা ডেকে ওঠায় আর রাজিকে তার ব্যাংকে রেখে আসতে বলে। প্রথমে তো কোনোভাবেই কাজটা করতে চাইছিল না গিরি, কিন্তু ওর মা সাফ সাফ বলে দেয় যে এই বাড়িতে যদি তুই থাকতে চাস তাহলে আমি যেমনভাবে বলবো তোকেও ঠিক তেমনভাবেই কাজকর্ম করতে হবে। তখন আর অন্য কোনো উপায় না থাকায় গিরি রাজিকে নিয়ে যেতে থাকে ব্যাংকে। রাস্তার মধ্যেও ওদের দুজন লোক আজে বাজে কথা বলে ওদের দেখে। এগুলো ঘটে যাওয়াতে একসময় রাজিকে একটা সিএনজি ডেকে সেটাতে করে চলে যায় তার ব্যাংকে। এরপর থেকে প্রত্যেক দিনই রাজিকে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত রেখে আসতো গিরি। সময় এভাবেই কাটতে থাকে। একদিন হঠাৎ করে রাজি যখন সিএনজি করে যাচ্ছিল তখন ওর বাবা দেখতে পায় ওকে। আস্তে আস্তে বাবার মনও গলতে শুরু করেছে মেয়ের প্রতি। একদিন সকালবেলাতে রাজি ঘুম থেকে উঠে দেখতে পায় তার বাড়ির সামনে ওর স্কুটিটা রাখা। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে ওর বাবাই হয়তো স্কুটিটা এখানে রেখে গিয়েছিল। এদিকে দেখা যায় বাড়িতে রাজির মা ওর বাবাকে সবসময় বোঝাচ্ছিল, নিজের মেয়ের একটা ভুল করেছে তো আমাদের তো মেনে নিতেই হবে। আর বিয়ে শাদী ছাড়া অন্য কারো বাড়িতে থাকছে আমাদের মেয়ে, এটাতে কিন্তু আমাদের মান সম্মান বাড়ছে না, আরও কমছে। আরও অনেক কিছু বুঝিয়ে বাবাকে নিয়ে চলে আসে গিরিদের বাড়িতে। সেখানে আসার পরপরই গিরির বাবা মাও বুঝাতে থাকে ওর ভাইকে। এগুলো বলার পরে তিনি বুঝতে পারে যে তিনি এতদিন ভুল করছিল। ওরা এখানে কথাবার্তা বলতে থাকলে সেখানে চলে আসে গিরি এবং তার বন্ধুরা। তখন গিরির কাছে গিয়েও ক্ষমা চায় রাজির বাবা, আর বলে আমার মেয়ে যা ভুল করার করেছে, ওকে মাফ করে দিয়ে তুমি কি ওকে বিয়ে করতে পারবে বাবা? কিন্তু কোনোভাবেই রাজিকে বিয়ে করার জন্য প্রস্তুত নয় গিরি। তবে গিরির মায়ের মুখে অন্য কথা। সে বলতে থাকে আমার কথার বাইরে যাওয়ার ক্ষমতা নেই গিরির। ভাইয়া তুমি একদমই চিন্তা করো না, রাজি আমার বাড়িরই বউ হবে। পরদিন সকালবেলাতেই দৌড়াতে দৌড়াতে গিরির কাছে চলে আসে ওর মা, আর বলতে থাকে ব্যাংকের ম্যানেজার চেঞ্জ হয়েছে, এর জন্য আগামী সপ্তাহে নাকি আমাদের বাড়িটা নিলামে ওঠানো হবে। তো তুই গিয়ে কি ম্যানেজারের সঙ্গে একটু কথা বললে দেখবি 1 মাস বাড়ানো যায় কি না? তখন গিরি তাড়াহুড়ো করে চলে আসে ব্যাংকে। এই ব্যাংকেই আবার চাকরি করত রাজি। সে
সেখানে এসে ম্যানেজারের সাথে দেখা করে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে 1 মাস বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ম্যানেজার কোনোভাবে ওর কথাতে কনভিন্স হয় না। অনেক করে কাকুতি মিনতি করতে থাকলে এক পর্যায়ে দাঁড়িয়ে যায় রাজি এবং বলে, স্যার ওকে আমি চিনি, সমস্যা নেই স্যার, ও খুবই ট্যালেন্টেড একজন ছেলে, আর 1 মাস সময় চাইছে, 1 মাস পরে দিয়ে দিবে, আর যদি না দিতে পারে তাহলে ওর টাকাটা আমি দিয়ে দিব। এই কথাটা শুনে আবার খানিকটা অবাক হয়ে যায় ম্যানেজার আর জিজ্ঞেস করে, এই ছেলেটা তোমার কে হয়? রাজি জানায় ওর সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। তখন অবশ্য 1 মাসের সময় দিয়ে দেয় ম্যানেজার গিরিকে। এই ব্যাপারটাতে গিরি তো অনেক খুশি হয়ে যায় রাজির ওপর, আর রাজিকে সে ক্ষমাও করে দেয়। এখন ওর প্রতি আবারও ভালোবাসা বাড়তে থাকে গিরির। এরপর থেকে রাজিকে আবারও সেই ছোট্টবেলার মতো করেই দেখতে থাকে গিরি। ওদের সময় ভালোভাবেই কাটছিল। এরকম করতে করতে কিছুটা টাকা জমিয়ে ফেলে ওরা সব বন্ধুরা মিলে। তারপর চলে আসে সেই ম্যাঙ্গো মিউজিক চ্যানেলের সেই লোকটার কাছে। সেই টাকাটা দিয়ে বলে, এখানে পুরোটা নেই, কিছুটা বাকি আছে। লোকটা তখন জানায়, কোনো সমস্যা নেই, বাকিটা আমি দিয়ে দিব। গিরি তখন জিজ্ঞেস করেই বসে, আচ্ছা এখনকার সময় তো কেউ কাউকে সাহায্য করে না, তাহলে আপনি আমাদেরকে কেন সাহায্য করছেন? তখন লোকটা ওদেরকে একটা কাহিনী বলে। আমার বাবা যখন মারা যায় তখন আমি বিদেশে কাজ করছিলাম। ওই সময় দেশে আসার জন্য একদমই টাকা ছিল না আমার কাছে। এই জন্য আমি দেশে আসতে পারিনি বাবাকে দেখার জন্য। আমার এক বন্ধুকে বলেছিলাম বাবার শেষ কার্যটা করার জন্য। আমার বাবার সেই শেষ কার্যে তোমরা বিনা পারিশ্রমিকে ঢোল তবলা বাজিয়ে দিয়েছিলে। তোমরা তো আমাকে চিনতেও না, তাহলে আমার জন্য যেহেতু এত বড় একটা কাজ করেছো, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তোমরা আসলেই খুবই ভালো মনের মানুষ। তখনই আমি পণ করেছিলাম যে দেশে গিয়ে যদি কোনো দিন সুযোগ হয় তাহলে তোমাদেরকে আমি হেল্প করব। আর সুযোগ হয়ে যাওয়াতে এখন আমি তোমাদেরকে সাহায্য করছি। তোমরা আমার জন্য যেটুকু করেছো এটা তো তার কাছে কিছুই না। এই কথাটা শুনে সবাই তো ইমোশনাল হয়ে যায় আর গিয়ে সেই লোকটাকে জড়িয়ে ধরে। তারপর থেকে সেই স্টুডিওতে ওদের গানটা কম্পোজ করতে শুরু করে। কয়েকদিনের কঠোর খাটুনিতে ওদের গানটা কমপ্লিট হয়ে যায়। খুব সুন্দর একটা গান বানিয়ে ফেলেছে ওরা। কিন্তু এখন এইটার জন্য একটা মিউজিক ভিডিও বানাতে হবে, আর তাহলেই কেবলমাত্র এই গানটা ভাইরাল হতে পারে। এর জন্য প্রয়োজন সুন্দরী একটা মেয়ে, যে কিনা ভালো ডান্সও করতে পারে। ওদের কাছে তো বাজেট নেই যে কোনো মেয়ে আনবে তারা। তখন সব বন্ধুরা মিলে সাজেস্ট করে রাজিকে, কারণ রাজি অনেক ভালো ডান্স করে আর দেখতেও সে অনেক সুন্দরী। কিন্তু কোনোভাবেই ব্যাপারটাতে সম্মতি দিচ্ছিল না গিরি। তারপরে ওদের আর কোনো উপায় তো নেই। এর জন্য রাজির ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিও দেখতে শুরু করে গিরি। একদিন রাত্রেবেলাতে সে যখন রাজির ভিডিও দেখছিল তখন সে বিছানা থেকে পড়ে যায়। তারপর রাজি ওর গায়ের ও কাপড়টা সরানোর পরে দেখতে পায় সে তার ভিডিও দেখছে। তখন গিরি অবশ্য বুদ্ধি করে বলে, তোমার ট্যালেন্ট আছে কিনা আমি সেটাই দেখছি। এটা শুনে রাজি বলে, আমার ট্যালেন্ট দিয়ে তুমি কি করবে? তখন গিরি জানায়, আসলে আমরা একটা মিউজিক ভিডিও করতে যাচ্ছি। আমি তো সেখানে শ্রীলীলাকে আনতে চাইছিলাম, কিন্তু আমার বন্ধুরা সবাই সাজেস্ট করছে তোমাকে। এর জন্য আমি দেখছিলাম তোমার ভিডিওগুলো। তোমাকে একটা সুযোগ দেওয়া যায় মনে হচ্ছে। পরদিন সকালবেলাতে ওরা শুরু করে দেয় সেই মিউজিক ভিডিওর কাজ। সুন্দর এই গানটার সঙ্গে ওরা খুব সুন্দর ডান্স করে। সবকিছু ভালোভাবেই কমপ্লিট হয়ে যায়। গানটা আপলোড করার সাথে সাথেই হয়ে যায় ধামাল। 1 নম্বর ট্রেন্ডিংয়ে চলছে ওদের এই গানটা। কিছুক্ষণের ব্যবধানেই 5 মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায় ওদের এই গান। সবার হাতে হাতেই যেন এই গানটাই বাজছে এখন। লাখ লাখ মানুষ এটাতে রিল বানাচ্ছে। এই ব্যাপারটাতে ওরা তো সবাই খুবই খুশি। তখন বন্ধুরা আবার গিরিকে গিয়ে বলে, তোর ভাবসাপে আমরা বুঝে গিয়েছি যে রাজিকে তুই এখনো ভুলতে পারিসনি। তো সময় থাকতে গিয়ে ওকে তুই সবকিছু বলে দে যে তোর মনের মধ্যে কি রয়েছে। তখন গিরিও বাইক নিয়ে বেরিয়ে পড়ে। বাজারে গিয়ে সুন্দর একটা শোপিস কেনে। তারপর সেটা প্যাক করে নিয়ে চলে আসে মন্দিরে, যেখানে রাজির থাকার কথা। সেখানে এসে যেটা দেখে সেটা দেখার জন্য কোনোভাবে প্রস্তুত ছিল না গিরি। দেখতে পায় রাজি যে ছেলেটার সঙ্গে পালিয়েছিল সে ফিরে এসেছে ওর সাথে দেখা করার জন্য। ওরা দুজনে কথাবার্তা বলছিল। গিরি একটু দূরে থাকাতে ওরা যে কী কথাবার্তা বলছিল এটা সে বুঝতে পারছিল না, কিন্তু এক পর্যায়ে ওরা একে অপরকে জড়িয়ে ধরে। এই ব্যাপারটা দেখে অনেক কষ্ট পেয়ে যায় গিরি। তার ভাঙা মন জোড়া লেগেছিল, এবার ওর মন আরও বেশি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেখান থেকে অনেক কষ্ট নিয়ে বাড়িতে চলে আসে গিরি। সন্ধ্যার দিকে বাড়িতে এসে পৌঁছে রাজিও। এসে দেখতে পায় বিছানার ওপর একটা গিফট রাখা। তখন সেটা নিয়ে যায় গিরির কাছে আর বলে, আমার জন্য তুমি গিফট এনেছো? আমাকে তো তুমি দেখতেই পারতে না, তাহলে আজকে গিফট কেমনে আনলে তুমি? তখন গিরি বলতে থাকে, তোমাকে আমি সবকিছুই বলবো, তুমি আগে তোমার চোখ বন্ধ করো। রাজিও ঠিক সেটাই করে। গিরি তখন বলতে থাকে, ছোটবেলা থেকে আমি এটা ভেবেই বড় হয়েছি যে তুমি বড় হয়ে আমার বউ হবে। অনেক ভালোবেসেছিলাম আমি তোমায়। স্কুল জীবনে তো একসঙ্গেই পার করেছি আমরা, কিন্তু তুমি কলেজে যাওয়ার পর থেকে আমার সাথে দূরত্ব আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছিলে। আর কি হয়ে গেল যে একজনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেল, তুমি সেখানেও না করলে না। তারপর আবার অন্য একটা ছেলের সঙ্গে তুমি পালিয়েও চলে গেলে বিয়ের মণ্ডপ থেকে।
সেই ছেলেটার থেকে ধোঁকা খেয়ে আবার ফিরে আসলে আমার কাছে। আস্তে আস্তে আমাকে আবারও ফিল করালে সেই স্কুলের দিনগুলোর কথা। এখন যখন আমি তোমাকে আবার ভালোবেসে ফেলেছি তখন তুমি আমাকে আবার ধোঁকা দিয়ে দিলে। আজকে সেই ছেলেটা আবার এসেছিল তোমার সঙ্গে দেখা করতে, তাই না? তুমি চলেই যেহেতু যাবে তাহলে কেন তুমি ফিরে এসেছিলে? যা হবার হয়ে গেছে, তুমি এবার ওকে বিয়ে করে এখান থেকে চলে যাও, আর কোনো দিনও তুমি এই গ্রামে ফিরে আসবে না। তোমাকে আমি অন্য কোনো ছেলের সঙ্গে দেখতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এগুলো বলছিল আর অনেক কান্না করছিল গিরি। তারপর সেখান থেকে একটু ফাঁকে গিয়ে দাঁড়ায় সে। এই সারাক্ষণ নিজের চোখ বন্ধই রেখেছিল রাজি, তবে কেন জানি ওর চোখেও পানি। তারপর আস্তে আস্তে এগিয়ে যায় গিরির কাছে আর বলতে থাকে, তুমি তো আমাকে কখনো বোঝার চেষ্টাই করনি। তোমাকে আমি বিয়ে করব জন্যই আমার বাবার সঙ্গে আমি চ্যালেঞ্জ করেছিলাম সেদিন, কিন্তু তুমি তো 10 পাস করতেই পারলে না। তারপরেও আমি সবসময় তোমাকেই ভালোবেসেছি। যেদিন তুমি আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছিলে সেদিন আমি তোমাকে না করেছিলাম কারণ তুমি যেন তোমার ক্যারিয়ারটা ভালোভাবে গড়তে পারো, কিন্তু সেটাও তুমি করনি। তোমার স্টুডিওটা আগুনে জ্বলে ছারখার হয়ে গেছে। আমার বিয়ে ঠিক হয়ে যায় একটা ছেলের সাথে। তখন আমি যে ছেলেটার সঙ্গে পালিয়েছিলাম বলে তোমরা ভাবছো সে আসলে আমার বেস্ট ফ্রেন্ড। ওর তো বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আগেই। সে আমাকে সাহায্য করার জন্য আমার প্ল্যান মতো হা করেছিল। আমি জানতাম যে আমি যদি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাই তারপর আবার ফিরে আসি তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারবো। তারপর যখন ফিরে আসলাম তখন চিন্তা করলাম যে বাবাই যেন তোমাকে মেনে নেয় এবং তোমার সাথে আমাকে বিয়ে দিতে চায়। এজন্যই গ্রামের মানুষ এবং তোমার এত অপমানও সহ্য করেও আমি সেই নাটকটা চালিয়ে গিয়েছিলাম। শুধুমাত্র তোমাকে ভালোবাসি এবং আপন করে কাছে পেতে চাই এজন্যই। আর আজকে তুমি আমাকে এখান থেকে একবারে চলে যেতে বলছো আর এখানে কোনোদিনও ফিরে আসতে বারণ করছো। আমি সেটা করতে পারবো না। তুমি যাই ভাবো না এবং যাই বলো না কেন, আমি তোমাকেই ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করবো এবং তোমার সঙ্গে আমি থাকবো। এই কথাটা শুনে তো অনেক খুশি হয়ে যায় গিরি এবং জড়িয়ে ধরে রাজিকে। অনেক ভুল বোঝাবুঝি এবং অনেক উত্থান পতনের মধ্য দিয়ে ওদের দুজনের মিলন হয়ে গেল, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। বহুল প্রতীক্ষার পরে ব্যান্ড মেলাম মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি তেলুগু রোমান্টিক কমেডি ফিল্ম। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক।